This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি 9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতে এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো। বাংলায় আবার কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা। এই মুহূর্তের সব থেকে বড় খবর, ফের কলকাতায় অ্যাকশন সিবিআই এর। ইডির পর এবার শহরে সিবিআই এর তল্লাশি। ব্যাংক জালিয়াতি মামলায় কলকাতায় তল্লাশি সিবিআই এর। আমাদের প্রতিনিধি সৌভিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৌভিক, কোথায় সিবিআই এর এই অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যাচ্ছে, তৎপরতা দেখতে পাওয়া যাচ্ছে, এবং মূলত কি কি অভিযোগে শহরে আবার সিবিআই এর তৎপরতা? দেখো, প্রথমেই তোমাকে আমি চিত্রটা দেখাবো। এটা হচ্ছে একেবারে আলিপুর রোডে আলিপুর যে গণেশ অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের 5 তলায় একজন মহিলা ব্যবসায়ীর বাড়িতেই কিন্তু মূলত এই সিবিআই রেড চলছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে কলকাতায় একটি কেস রেজিস্টার করে সিবিআইয়ের তরফ থেকে, এবং সেখানে কিন্তু ব্যাংক প্রতারণা মামলা কেস রেজিস্টার হয়। টোটাল কলকাতা সহ নিউ টাউনে টোটাল 5 জায়গায় কিন্তু এই রেড চলছে। এবং ইতিমধ্যেই কিন্তু আলিপুরের সেই বিল্ডিংয়ে, যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, নাম হচ্ছে নিশা কেজরিওয়াল, তার বাড়িতেই এই রেড চলছে। মূলত ব্যাংক প্রতারণা মামলায় যে আর্থিক লেনদেন কীভাবে হয়েছিল এবং সেই অর্থ কার কার কাছে গেছিল, সেই সব নথি কিন্তু খতিয়ে দেখছে। আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে কিন্তু তৎপর ছিল ইডি, এবং ইডির পরে আবারও সিবিআই কলকাতা শহরে তৎপর। তুমি দেখতে পাচ্ছ সেন্ট্রাল যে ফোর্স, সেই ফোর্স কিন্তু দাঁড়িয়ে রয়েছে পুরো অ্যাপার্টমেন্টের সামনে, এবং কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সকালবেলা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা মিলিয়ে শহর জুড়ে মোট ক জায়গায় সিবিআই তল্লাশি চলছে এই মুহূর্তে? মোট 5 জায়গায় সিবিআই তল্লাশি চলছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে নির্দিষ্টভাবে একটি কেস রেজিস্টার হয়, এবং সেখানে ব্যাংক প্রতারণার মামলা রেজিস্টার করে সিবিআই তরফ থেকে। এবং সেই আর্থিক লেনদেন কিভাবে হয়েছিল, কার কার কাছে সেই আর্থিক লাভ গেছে, অর্থাৎ কে কে সেই আর্থিক লেনদেনের মাধ্যমে লাভবান হয়েছে, সেটাই কিন্তু খতিয়ে দেখছে। এবং এই মধ্যে কিন্তু যে আলিপুর যে গণেশ অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের 5 তলায় নিশা কেজরিওয়ালের বাড়িতে কিন্তু ইতিমধ্যেই সেই রেড চলছে। এবং সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ানরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই বিল্ডিংকে ঘিরে রেখেছে, এবং ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রাথমিক পর্যায়ে তাও কত টাকার দুর্নীতি বা কত টাকার এই ফ্রড হয়েছে বলে সিবিআই এর এই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে? এখনো পর্যন্ত তার কোনো কোনো খবর সিবিআই সূত্র থেকে পাওয়া গেছে কি? দেখো, যেহেতু তদন্ত একেবারে প্রথমের দিকে এবং সিবিআইয়ের তরফ থেকে এই কেস রেজিস্টার করা হয়, এখনও পর্যন্ত কিন্তু যে আর্থিক লেনদেনের পরিমাণটা কত, যে প্রতারণার যে পরিমাণটা কত, সেটা কিন্তু এখনও জানা যায়নি। এবং সিবিআই আধিকারিকরা যেটা চেষ্টা করছে যে এই ব্যাংক প্রতারণার মাধ্যমে কে কে লাভবান হয়েছে, কার কার কাছে সেই টাকা গেছে, এবং এই যে নিশা কেজরিওয়াল যার নাম উঠে আসছে, সে কিভাবে জড়িত রয়েছে, সেটা পুরোটাই কিন্তু তদন্ত করে দেখছে আধিকারিকরা। আচ্ছা সৌভিক, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একবার দর্শকদের জানিয়ে রাখবো, এই মুহূর্তে সব থেকে বড় খবর, আবার শহর জুড়ে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। ব্যাংক জালিয়াতি মামলায় এবার শহরে তল্লাশি সিবিআই এর। সব মিলিয়ে 5 জায়গায় সিবিআই এর আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেটা আলিপুর নিউ রোডের একটি বিলাসবহুল আবাসন। সেখানে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ব্যাংক কেলেঙ্কারির অভিযোগে, আর্থিক তছরূপের অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সব মিলিয়ে আলিপুর, নিউ টাউন সহ 5 জায়গায় তল্লাশি চলছে। সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আরো একবার সরাসরি সৌভিক চলে যাবো। সৌভিক, এই মুহূর্তে একবার ছবিটা, আবাসনের সামনের ছবিটা একবার দেখতে চাইবো সরাসরি আরেকবার। একদম, আমি আরেকবার তোমাকে ছবি দেখাবো। যে আবাসনের পাশেই তুমি দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্স কিন্তু রয়েছে। আমরা জানি যে কয়েকদিন আগে যে ইডি রেড হয়েছিল, সেই ইডি রেডে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপর থেকে কিন্তু যে কোনো সেন্ট্রাল এজেন্সি যে রেটের ক্ষেত্রে আজকে দেখা গেছে যে সেন্ট্রাল ফোর্সের পরিমাণ কিন্তু অনেকটাই বেশি। এবং এই যে বিল্ডিংটা এখন দেখানো হচ্ছে গণেশ অ্যাপার্টমেন্ট, এবং সেই অ্যাপার্টমেন্টের 5 তলায় কিন্তু সিবিআই যারা আধিকারিক তারা তল্লাশি চালাচ্ছে। এবং তারা জানবার চেষ্টা করছে, সেটা হচ্ছে নির্দিষ্ট একটি কেস যেটা সিবিআইয়ের তরফ থেকে নথিভুক্ত করা হয়, ব্যাংক প্রতারণা, ব্যাংক তছরূপ, সেই আর্থিক লেনদেন কারা কারা জড়িত রয়েছে, সেই অর্থ কার কার কাছে গেছে, সেই ইনভেস্টিগেশনেই কিন্তু মূলত আলিপুরে এই বিল্ডিংয়ে নজর রাখো। প্রতি মুহূর্তে এই সংক্রান্ত আপডেট তোমার থেকে নিতে থাকবো। আপাতত ধন্যবাদ। ইডির যুক্তিতে মান্যতা, হাইকোর্টে ধোপেই টিকল না তৃণমূলের মামলা। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি, সওয়াল কেন্দ্রীয় এজেন্সির।
ইডির মামলা মুলতবির দাবি মেনে তৃণমূলের অভিযোগ খারিজ করে মামলা নিষ্পত্তি করল হাইকোর্ট। আজ সুপ্রিম কোর্টে ইডির মামলার শুনানি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অন্যতম হাই ভোল্টেজ মামলার শুনানি। রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসন ও পুলিশের শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা ইডি। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চৌলির বেঞ্চে রয়েছে মামলার শুনানি। 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশি করতে গিয়েছিল ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনে কয়লা মামলায় তল্লাশি। কয়লা দুর্নীতির 20 কোটি টাকা আইপ্যাকের হাতে পৌঁছেছে বলে দাবি ইডি। এই সংক্রান্ত মামলারই বুধবার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলা মুলতবির দাবি করে ইডির তরফে যুক্তি দেওয়া হয়। একই বিষয় মামলা সুপ্রিম কোর্টেও। ইডির সেই যুক্তিতে মান্যতা দিল হাইকোর্ট। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল তাতে প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেইনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা, এবং সেকেন্ড পিটিশনটার জন্য অ্যাডজর্নমেন্ট চেয়েছিল বিকজ সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে বলে। জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস যে কোনো কিছু সিজ হয়নি বলে। আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফাইল ছিনতাইয়ের অভিযোগ তোলে ইডি। ইডির বিরুদ্ধে পাল্টা ভোট কৌশল চুরির অভিযোগে মামলা করে তৃণমূল। মামলায় ইডির তরফে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু সওয়াল করেন। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি। ইডির পঞ্চনামায় বাজেয়াপ্ত করার কোনো উল্লেখ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই যাবতীয় নথি বেআইনিভাবে নিয়ে গিয়েছিলেন। মুখ্যমন্ত্রীকে পক্ষ না করলে এই মামলা গ্রহণযোগ্যই নয়। ইডির যুক্তিকে মান্যতা দিয়ে তৃণমূলের অভিযোগ খারিজ করে মামলার নিষ্পত্তি করে হাইকোর্ট। আদালত তো আপনাকে থাপ্পড়টা দিলেন, আমাদের টাকা খরচা হচ্ছে, ট্যাক্সপেয়ারের টাকা খরচা করে এক একটি দামি দামি আইনজীবী তাদের লক্ষ লক্ষ টাকা দিয়ে করছেন, ইন্ডাক্ট করছেন, কিন্তু লাভের লাভ এটাই হলো যে বাংলার মানুষ বুঝলো যে এবারও আপনি নাটক করেছেন, অসত্য কথা বলেছেন। তৃণমূল মানুষের কাছে পরিষ্কার, তৃণমূল কোনো ব্যাকফুট ট্যাকফুটে না। তৃণমূল ওরা লুকিয়ে চুরিয়ে আমাদের তথ্য ভান্ডার সরাতে গেছিল। তৃণমূল নেত্রী ফ্রন্ট ফুটে খেলেছেন, দিনের আলোয় খেলেছেন, জনগণের চোখের সামনে খেলেছেন। হাইকোর্টে তো নিষ্পত্তি হলো, এবার সুপ্রিম কোর্টের দিকে নজর সব পক্ষের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে একটা বড় খবর পাচ্ছি আমরা। ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। শুনানির পর থেকেই অসুস্থ হয়ে এবার বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠল। দক্ষিণ দিনাজপুরের মির্জাপুর জামলাবাদের এই ঘটনা। এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছে অভিযোগ পরিবারের। 2002 তালিকায় নাম ছিল না 67 বছর বয়সের ফয়েজ উদ্দিন সরকারের। বুধবার ব্লক অফিসে এসআইআর এর শুনানিতেও যান বৃদ্ধ। ফেরার পর অসুস্থ হয়ে পড়েন। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়, সেখানে তার মৃত্যু হয়। মৃত্যু নিয়ে কমিশনের দিকে আঙুল তুলছে পরিবার এবং তৃণমূল কংগ্রেস। নোটিশ আসছিল, কালকে হিয়ারিং ছিল। হিয়ারিং থেকে আসার 10 মিনিটের মধ্যেই স্ট্রোক করে, চিন্তায় হয়ে যায়। তারপর ভর্তি হয় তপন হসপিটাল, ওখান থেকে রেফার করা হয় কালডিগি হসপিটালে, সেখানে গিয়ে মারা যায়। নোটিশ আসছিল, নোটিশ আসার পরে একটা হতভম্ব যে কি হবে না হবে। বয়োজ্যেষ্ঠ লোক ছিল, কালকে ওখানে বিডিও অফিসে যাওয়া হয়, বিডিও অফিসে গিয়েছিল। বিডিও অফিসে যাওয়ার পরে নোটিশের ওখানে সবই করে আসার পরে একটা আতঙ্কের পর থেকে একটা স্ট্রোক অ্যাটাক করে। স্ট্রোক অ্যাটাক করার পরেই মৃত্যু হয়। সমস্ত মৃত্যুই দুঃখজনক। এটা উনি গতকালকে এসেছেন, তার 60 ঊর্ধ্ব বয়স। তার বার্ধক্যজনিত ঘটনায় কেউ কোথাও যাওয়ার পরে বাড়িতে এসে তার মৃত্যু হতে পারে, কিন্তু সেটা তৃণমূল রং লাগিয়ে এসআইআরকে যদি দোষারোপ করে বা এসআইআর উপরে যদি সেটা চাপাতে চায় সেই মৃত্যু, সেটা তৃণমূলের নোংরামি ছাড়া আর কিছু না।